নমস্কার, আজ বাংলায় স্বাগত আপনাদেরকে। এই মুহূর্তে আমি রয়েছি বিধানসভার একেবারে সামনে। বিধানসভার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের তরফ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ করা হচ্ছে এবং সেই প্রতিবাদ আপনাদের আমরা সরাসরি তুলে ধরবো। বিজেপি বিধায়করা তারা কিন্তু সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি যে স্লোগান চলছে এবং সেই স্লোগান শাউটিং চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়করা তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে রয়েছে এবং প্ল্যাকার্ডের ছবিটা আমি রিকিকে বলবো দেখাতে একবার, যে চাকরি তুমি করেছো চুরি গদি ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ এই যে চাকরি কেলেঙ্কারি নিয়ে বা নিয়োগ দুর্নীতি নিয়ে যেরকম টালমাটাল চলছে রাজ্যে একের পর এক, সেই প্রতিবাদে কিন্তু আজকে বিজেপি বিধায়করা তারা কিন্তু একেবারে বিধানসভার গেটের বাইরে, ২ নম্বর গেটের বাইরে তারা আজকে এসেছেন এবং এখানে তারা প্রতিবাদ করছেন। আমরা জানি যে তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই প্রতিবাদ অভিযোগ কিন্তু করছেন তারা। আপনারা সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন আজ বাংলা লাইভে, যে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কেরা তারা কিন্তু একেবারে এক জায়গায় হয়ে তারা কিন্তু বিক্ষোভ অবস্থান করছেন এবং যে নিয়োগ দুর্নীতি নিয়ে যেরকম টালবাহানা চলছে সেই অভিযোগকে সামনে রেখে আজকে তারা এই বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ করছে। আমরা জানি যে আগামী 7 এবং 14 তারিখে প্রাথমিকের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় কিন্তু যারা চাকরি হারিয়েছেন 2016 এসএসসি প্যানেলে তারা কিন্তু বসতে চলেছেন এবং সম্প্রতি আমরা দেখলাম এসএসসি কিন্তু ইতিমধ্যেই একটি লিস্ট 1 বলে একটি লিস্ট বের করেছে এবং যেখানে অযোগ্য যারা তারা সেই তালিকা তারা প্রকাশ করেছেন এবং
তারপরেই আমরা দেখেছি যে চাকরিহারাদের মধ্যে এই নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে এবং আজকে তারা বিধানসভার বাইরে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন চাকরিহারাদের একাংশ এবং তারপরেই আমরা জানি একদম প্রত্যাশিতভাবে ওম প্রকাশ চৌতালা জেলে গেছে, মমতা কেন যাবে না? স্বীকার করেছে অবৈধ চাকরি দিয়েছে। ওম প্রকাশ চৌতালা 3000 প্রাইমারি চাকরির জন্য যদি জেল খাটে, মমতাও জেলে যাবে। মমতা শুড গো টু বিহাইন্ড দ্য বার। আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা তিনি যেমনটা বললেন যে এই সরকারকে কিন্তু তিনি দায়ী করলেন, পাশাপাশি এই গোটা দুর্নীতির পিছনে রাজ্য সরকার রয়েছে এমনটাই কিন্তু তিনি বললেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি বিজেপি বিধায়কেরা তারা এই প্রতিবাদ অবস্থান করছিলেন এবং সেই প্রতিবাদ অবস্থান থেকে ধীরে ধীরে তারা বিধানসভার বাইরে চলে গেলেন, বিধানসভার ভিতরে চলে গেলেন এবং সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখিয়েছি। অর্থাৎ এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্কিম ঘোষ তিনি রয়েছেন। এটা তো বারবার প্রশ্ন উঠছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারবার এটা নিয়ে যখন রায় দিচ্ছে, সরকার তার মান্যতা দিচ্ছে না। প্রথম থেকে যদি ওরা একটু সহযোগিতা করতো তাহলে বিষয়টা এইভাবে হয়তো আসতো না, একটা আলোচনার মধ্যে একটা সমাধান সূত্র বেরোতো। কিন্তু যেহেতু তারা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, দলীয়করণ করেছে, দলীয় মন্ত্রী নেতা কর্মী কেউ বাদ নেই, এমপি প্রত্যেকের ঘরে এরকম প্রায় 1600 মতন 1600 মতন চাকরি তারা চুরি করেছে। এটা এখন বেরিয়ে আসছে আর সরকার প্রকাশ করে দিয়েছে তালিকা, আর সেই তালিকা থেকে বোঝা যাচ্ছে কিভাবে চাকরি স্বজন পোষণ হয়েছে, কিভাবে তারা চুরি করেছে, চাকরি বিক্রি করে। টাকা নিল সরকার পক্ষ, শাসক দল, অন্যদিকে দাঁড়িয়ে চাকরিও পেল শাসক দলের মদতপুষ্ট বা শাসক দলের ঘনিষ্ঠরা। এটা কিরম ভাবে, এটা নেপোটিজম, এটা কিভাবে দেখবে? কিন্তু নির্লজ্জ, বেহায়া, মান সম্মান ইজ্জত আমাদের ডুবিয়ে দিল পশ্চিমবাংলা। যে সরকারে আছে সেই সরকার চুরি করছে, আবার বড় বড় কথা বলছে। এটার থেকে নির্লজ্জতা আর কিছু আছে বলে আমি মনে করি না। এক্ষুনি মমতা সরকারের গভর্নমেন্টকে পদত্যাগ করা উচিত, এক্ষুনি সরকার ছেড়ে চলে যাওয়া উচিত। বারবার বলা হচ্ছিল যে সিপিএম এই চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আগেও বলা হয়েছে, আপনি তো প্রাক্তন সিপিএম, কাজেই এতদিন ধরে তো প্রমাণ করে গেল না সেটা। দেখুন, সিপিএম একটা সময় চাকরি দিয়েছে, কিছু স্বজন পোষণ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে মাত্রায় মমতা একেবারে মানে চক্ষু লজ্জাকে বিসর্জন দিয়ে যেভাবে চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, সিপিএম এর আমলে এই অবস্থা ছিল না। হয়তো কিছু স্বজন পোষণ হয়েছিল, কিন্তু এইভাবে চাকরি বিক্রি করা, কোটি কোটি টাকা লুটে নেওয়া সরকারের মদতে, মুখ্যমন্ত্রীর মদতে, এই কাজ বামফ্রন্ট আমলে হয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বেশ, আমি কথা বঙ্কিমদা, আমরা দেখলাম চাকরিহারাদের একাংশ তারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করলেন, কথা বললেন। তাহলে কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে চাকরিহারাদের মধ্যে বিজেপির প্রতি যে ভরসা সেটা কি বাড়তে চলেছে আগামী দিনে? ডেফিনেটলি বাড়বে, কারণ পশ্চিমবাংলায় বিরোধীরাই এখন হচ্ছে মানুষের একমাত্র নির্ভরতা। বিরোধীদের ওপরই মানুষ এখন নির্ভর করে আছে। শাসক দল নির্লজ্জভাবে যেভাবে মানুষের গণতন্ত্র লুট করছে, একের পর এক গোটা রাজ্য জুড়ে চুরি, খুন, ডাকাতি, রাহাজানি পরম্পরা চলে আসছে। ফলে মানুষ আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। সেই জন্য আজকে যারা অপেক্ষা করছে, যারা বিভ্রান্ত, তারা একবার ওদিকে যাচ্ছে, তারা একবার এদিকে আসছে। তাদের দোষ দিয়ে লাভ নেই। তারা এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তারা পাওয়া চাকরি তাদের চলে গেছে, আর যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তারা চাকরি পাচ্ছে। ফলে সেই অংশটা এখন বিরোধীদের কাছে আসছে, আমাদের সাহায্য চাইছে। এরা সব এদিকে আছে, শুধু সরকারটা উঠে গেলে এই দলে আর কেউ থাকবে না। তৃণমূল বলছে বিজেপি এটাতে রং লাগানোর চেষ্টা করছে, রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে, এটা কি মান্যতা দেবেন এই বক্তব্যে? কখনোই দেব না। বিরোধীরা বিরোধীদের কাজ করছে, সরকার ভুল করবে আর বিরোধীরা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, এটাই হচ্ছে বিরোধীদের কাজ। আমরা সেই কাজটা করছি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওরা সরকার চালাবে, আর সংখ্যালঘিষ্ঠ হয়ে আমরা বিরোধী আসনে বসবো। বিরোধীদের কাজ কি? সরকার যে ভুলগুলো করবে সেগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা, মানুষের দৃষ্টি আকর্ষণ করা, সেই কাজটাই আমরা করছি। ওদের যেটা দাবি, যে চাকরিহারাদের একাংশের দাবি যে আপনারা বিধানসভায় এই নিয়ে কথা বলুন, তাদের বক্তব্যটা তুলে ধরুন। আপনারা কি বিধানসভায় এই নিয়ে প্রস্তাব রাখবেন বা বক্তব্য দেবেন? ইতিপূর্বেই চাকরি হারাদের চাকরি দেওয়ার প্রশ্নে আমরা বিধানসভায় বারবার তুলেছি। বিরোধী দলনেতা অন্তত বহুবার এই বিষয় তুলেছে।
তাকে সমর্থন করে আমরা বিধানসভায় বক্তব্য রেখেছি অবিলম্বে এই স্বচ্ছতা আনতে হবে, চাকরিহারাদের চাকরি দিতে হবে, যোগ্যদের চাকরি দিতে হবে, আর যারা চাকরি চুরি করেছে তাদেরকে অবিলম্বে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারের মদতে যাদের চাকরি হয়েছিল, যারা দাগি বলা হচ্ছে, তারা সরকারের মদত হয়েছে। এই তালিকা সরকার এতদিন দিচ্ছিল না বলেই এই জটিলতা তৈরি হয়েছিল। আজকে সেই জটিলতার অবসান হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যারা যোগ্য তারা জয়েন করবে, আর যারা যোগ্য নয়, যারা চুরি করে ঢুকেছে, টাকা দিয়ে ঢুকেছে, তাদেরকে অবিলম্বে এখান থেকে বের করে দিতে হবে। মনে হয় সমস্যার সমাধান হবে। দেখুন, আশা নিয়েই তো মানুষ লড়ে, সেই আশা নিয়ে লড়াই হচ্ছে, আর সেই জন্য যত দিন যাচ্ছে মানুষ গর্জে উঠছে। ফলে আজকে চাকরি যারা যোগ্য তারা চলে গেছে, তারা আশাবাদী, নিশ্চয়ই আশা নিয়ে তারা লড়াই করছে। আমরা তাদের পাশে আছি, আমরাও চেষ্টা করছি। আর 2026 সাল এলে পরে এই সরকার থাকবে না। এই যে জটিলতা, এর সমাধান আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে করে দেবো, কোনো অসুবিধা হবে না। বঙ্কিম ঘোষ তিনি বিজেপি বিধায়ক, তিনি যেমনটা বললেন আমাদেরকে, যে তারা প্রশ্ন করেছিলাম তাকে যে এই যে বিধানসভার অন্দরে তারা কি চাকরিহারাদের একাংশের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কি বক্তব্য রাখবেন বা কোনো রকম আর্জি জানাবেন। তিনি বললেন যে আমরা এর আগে একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি বা সরকারের পক্ষ থেকে কোনো রকম সদর্থক পদক্ষেপ তা কিন্তু দেখা যায়নি। এবং আজকে আমরা যে চিত্র দেখলাম, যে একেবারে দিনের শুরু থেকে যে বিধানসভা কার্যত উত্তপ্ত হয়েছিল এবং উত্তপ্তের চেহারা নিল, এবং চাকরিহারাদের একাংশ তারা বিধানসভার বাইরে আসলেন। আমি আবারও বিধানসভার বাইরের ছবিটা রিকিকে বলবো দেখাতে। পুলিশে কিন্তু 6 লাখ নিরাপত্তা রক্ষীরা তারা যেমন রয়েছেন, সেই রকম চাকরিহারাদের একাংশ তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে বিধানসভার বাইরে এবং অন্দরের যে ছবিটা, তা কিন্তু বাকি আর 5টা দিনের থেকে কিন্তু যথেষ্ট আলাদা, এটা বলা কোনো অপেক্ষা রাখে না। পাশাপাশি বিরোধী দলনেতাদের নেতৃত্বে একাধিক বিজেপি বিধায়ক তারা কিন্তু এই যে বিধানসভার যে গেট, সেই গেটে তারা বিক্ষোভ অবস্থান করছিলেন। একটু আগে আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরেছি। এবং তারপরেই বিধানসভার বাইরে যে বিজেপি বিধায়করা, তারা মূল দাবি ছিল যে এই যে নিয়োগ দুর্নীতি, গোটা এসএসসি যে দুর্নীতি, সেই দুর্নীতির একমাত্র অভিযোগ কিন্তু রাজ্য সরকারকে তুলছে, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বললাম, তাদেরও যেমনটা দাবি যে এই গোটা সমস্যার সমাধান একমাত্র সম্ভব 2026-এর পালা বদলের মাধ্যমে, তাছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না। সরকারের সদিচ্ছার অভাবেই কিন্তু আজকে এই করুণ পরিস্থিতি, তা তারা নিজের মুখে স্বীকার করলেন। পাশাপাশি চাকরিহারাদের একাংশের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের যেমনটা সাফ দাবি যে সরকার যদি অতীতে এই ব্যাপারে তাদের সদর্থক ভূমিকা নিতেন বা পদক্ষেপ নিতেন, অযোগ্যদের তালিকা ঠিকঠাকভাবে পৃথকীকরণ করতেন, তাহলে হয়তো তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসতে হতো না। আমরা জানি যে 7 এবং 14 তারিখে আবার পরীক্ষা হতে চলেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা জানি যে নতুন অযোগ্যদের একটি লিস্ট এটি পাবলিশ করেছে কমিশন। এবং সেই লিস্ট পাবলিশের পরেও কিন্তু নানা রকম যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু দেখা দিচ্ছে। কারণ সেই লিস্টের কোথাও গিয়ে যত সময় গড়াচ্ছে, সেই লিস্টে তৃণমূলে শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ বা বিধায়কদের কারো বৌমা, কারো নাতি বা কেউ একাধিক কিন্তু এরকম নাম কিন্তু সামনে আসছে। সময় যত গড়াচ্ছে, তালিকার লাইন তত দীর্ঘ হচ্ছে। তাহলে কোথাও গিয়ে বিরোধীদের যেমনটা প্রশ্ন, যে এই যে নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে চলেছিল বা আগে ছিল, সেই নিয়োগে শাসক দলের যারা ঘনিষ্ঠ তারাই কি শুধু চাকরি পেত? আমরা জানি যে ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি সংখ্যক অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হয়েছে। এবং তারপরেও কোথাও গিয়ে সেই প্রশ্নগুলো আবারও কিন্তু বারবার আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, যে শাসক দলের ঘনিষ্ঠ থাকার জন্যই তাদেরকে এই যে নিয়োগের যে সুযোগ বা আবার পুনরায় পরীক্ষা বসার যে সুযোগ, সেই সুযোগ তারা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে শাসক দলের অন্দরের মধ্যেই এইরকম যদি দুর্নীতির প্রশ্ন থাকে বা দুর্নীতির চিত্র দেখা যায়, তাহলে নিয়োগ কি করে স্বচ্ছ হবে, সেই প্রশ্ন কিন্তু আজকে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীরা তুলেছেন। আমি আবারও ডিকিকে বলবো গোটা বিধানসভার বাইরের চত্বরটা একবার দেখাতে। সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু উত্তপ্ত হয়েছিল। আমরা জানি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ, তারা যেমন ছিলেন, তাদের একটাই দাবি, প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে আন্দোলন করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের প্রতিবাদের ভাষা একটাই ছিল যে এই যে গোটা চাকরি দুর্নীতির ক্ষেত্রে একমাত্র দায়ী এই রাজ্য সরকার, এবং সেই রাজ্য সরকারকেই তারা একমাত্র নিশানা করছে। অর্থাৎ কোথাও গিয়ে রাজ্যের বা কমিশনের যে ভূমিকা, সেই কমিশন
কমিশনের ভূমিকা কে এই প্রশ্ন তুলছে এবং যে প্রশ্ন কিন্তু একাধিকবার চাকরিহারাদের তরফ থেকেও কিন্তু করা হয়েছে। আমরা জানি আজকে এসএসসি অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারাদের একাংশ এবং সেই অভিযানের আগেই কার্যত সুমন বিশ্বাস যিনি চাকরিহারাদের অন্যতম মুখ, তাকে কিন্তু পুলিশের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে তার মোবাইল ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে যে বাধা দেওয়া, সেই বাধা দেওয়ার চেষ্টা কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। অর্থাৎ সামনে তাদের পরীক্ষা, সেই পরীক্ষার আগে তারা মেন্টালিভাবে কতটা প্রিপেয়ার্ড সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে এবং আশঙ্কা তারা করছে যে যদি অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেয় কমিশন, তাহলে আমরা কেন যোগ্য হয়ে পরীক্ষায় বসবো, সেই প্রশ্ন কিন্তু তুলছে। অর্থাৎ এই রকম একাধিক প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে যে কথা আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে শাসক দলের একাধিক ব্যক্তিত্ব, তারা কিন্তু কেউ বৌমা, কেউ নাতি বা অন্য কোনো ছত্রছায়ায় যারা বড় হয়েছে এতদিন, তারা কিন্তু এই তালিকায় তাদের নাম পাওয়া গেছে, অযোগ্যতা তালিকায়। অঙ্কিতা অধিকারী থেকে শুরু করে একাধিক এরকম নাম আমরা কিন্তু একেবারে তালিকা ধরে বলে যেতে পারি এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে এই প্রশ্নটা উঠছে যে শাসক দলের ঘনিষ্ঠতার জন্যই আজকে এইরকম ঘটনা ঘটেছে। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে আরও কিছু তথ্য দেব যে বেশ কিছু নাম, এই যে গোটা পেজের 12 নম্বর পেজের 647 নম্বর সিরিয়াল নম্বর কুহেলি ঘোষ, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি 3rd টাইম কাউন্সিলর, যে কথা একাধিকবার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছে যে আমি অযোগ্য না, সেই দাবিও কিন্তু তুলেছেন। পাশাপাশি সিরিয়াল নাম্বার যদি নিরিখে দেখি তাহলে 1069 নম্বরে প্রিয়াঙ্কা মণ্ডল, যিনি টিএমসি বড়সড় একজন নেতার ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। এরকম একাধিক নাম কত সামনে দেব, সেই রকম নামের তালিকা কিন্তু ততই দীর্ঘ হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে টিএমসি অর্থাৎ শাসক দলের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার জন্যই কি আজকে তারা চাকরি পেয়েছে, সেই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে। আপনাদেরকে আরও তালিকার নাম দিচ্ছি। শম্পা ঘোষ, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ। পাশাপাশি আরও একটা নাম বলছি আপনাদেরকে, কবিতা বর্মন, যিনি 2018 থেকে 2023 পর্যন্ত উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। অর্থাৎ আরও কত নাম বলবো, যত সময় গড়াচ্ছে তত কিন্তু তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং বিভাস মল্লিক থেকে শুরু করে নমিতা আদক, সাহিনা সুলতানা, রোশনারা বেগম, একাধিক এরকম না, আমি যত বলবো তত কিন্তু সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ তালিকা কিন্তু ততই দীর্ঘ হচ্ছে। অর্থাৎ এই তালিকা শেষ কোথায়, সেই প্রশ্ন কিন্তু তুলছে চাকরিহারাদের একাংশ। পাশাপাশি বিরোধীরাও কিন্তু প্রশ্ন তুলে আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে, যে গেটের ছবি রিকি একটুকে দেখালাম, আবারও বলবো স্থানটা দেখাতে রিকিকে, যে এই যে এলাকায় সেখানেই কিন্তু এই বিধানসভার ঠিক 2 নম্বর গেটের, সেই গেটের বাইরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একটু আগে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভ অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং চাকরিহারাদের একাংশের সঙ্গে তিনি দেখা করলেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তাদের যেমনটা বক্তব্য যে আমরা অরাজনৈতিকভাবে এই লড়াই আগামী দিনেও চালিয়ে যাব। শুভেন্দু অধিকারী তথা বিজেপির উপর তাদের ভরসা রয়েছে কিনা সেই প্রশ্ন আমরা তুলেছিলাম। তারা সরাসরি বললেন যে হ্যাঁ, আমাদের ভরসা রয়েছে, অর্থাৎ এই লড়াই আমাদেরকে জিততে হবে, সেই দাবি তারা তুলেন। পাশাপাশি আরও একটি প্রশ্ন তুললেন যে এই সরকার কিন্তু সদিচ্ছার অভাব দেখেছে প্রথম থেকেই। আজ যদি সদিচ্ছা বা পদক্ষেপ নিত, সদর্থক পদক্ষেপ নিত, তাদেরকে হয়তো পুনরায় যে পরীক্ষায় বসা, সেই পরীক্ষা কিন্তু বসতে হতো না। অর্থাৎ আরও কিছুক্ষণ সময় কিন্তু এই বিধানসভা চলবে। আমরা জানি যে 3 দিনের যে স্পেশাল অধিবেশন, সেই অধিবেশন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। একেবারে প্রথম দিনেই বিধানসভার গেটের 2 নম্বর গেটের বাইরে যেরকম টানটান উত্তেজনা, আমাদের সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। বিজেপি বিধায়করা আসলেন এবং বসে পড়লেন এবং সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান দিলেন। চাকরিহারাদের একাংশ তারা দেখা করতে আসলেন বিরোধী দলনেতার সঙ্গে। সেরকম একাধিক ঘটনা কিন্তু ছবি আমরা আগামী দিনে হয়তো দেখতে পাবো। এবং আরও বাকি যে কটা দিন রয়েছে, সে কটা দিনে বিধানসভার গোটা চিত্র এবং খবর দেখতে চোখ রাখুন আজ বাংলা পর্দায়। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন, আজ বাংলা।